আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতা। তারা বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছে। এর আগে আমরা যেমনটি দেখেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছে বিএনপিও। আওয়ামী লীগ নিষিদ্ধ এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। নিশ্চয়ই আপনি অবগত আছেন, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিভাবে দেখছেন সরকারের সিদ্ধান্তকে? ধন্যবাদ। এই সংবাদটা নিয়ে অ্যাজিটেশন হচ্ছিল গত 2-3 দিন। অবশেষে জানা গেল যে গতকাল একেবারে গভীর রাতে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আপনি বললেন আর কি। এখন আমার মন্তব্য হলো যে যেই অপরাধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন এই দেশের বুকে ঘটিয়েছে, বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে, সেটা খুবই ঘৃণ্য শুধু নয়, এইটা প্রতিবাদ করার ভাষা আমার নেই। এবং সারা দেশের মানুষ ক্ষুব্ধ, আগে থেকেই আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ ছিল, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল আওয়ামী লীগ সরকার। তার উপরে যেই বর্বর হত্যাকাণ্ড সহ এই দমন পীড়ন চালিয়েছে, সেই কারণে এই অপরাধের বিচার হওয়াটা খুবই প্রয়োজন এবং ন্যায় বিচার হতে হবে, দ্রুত এটা হতে হবে এবং আইনের ভিত্তিতে প্রত্যেকে যে যতখানি দায়ী তার শাস্তি ভোগ করতে হবে। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এটা অপরিহার্য। এইটার সঙ্গে আরেকটা ইস্যু চলে এসছে যে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ ঘোষণা করে সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই একটুখানি ফাঁক আছে যে ট্রাইব্যুনালে যতদিন মামলা চলছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ করা হয়েছে। এটা ঠিক একেবারে আওয়ামী লীগ সংগঠনটাকে নিষিদ্ধ করা এরকম না। আমি মনে করি যে আমাদের যদি লক্ষ্য এটাই হয় যে এই দেশকে সন্ত্রাস মুক্ত এবং কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে আগামী দিনে উত্থান না হতে পারে, সেইটা নিশ্চিত করার ক্ষেত্রে যে ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা কতটা কাজে লাগবে নাকি হিতে বিপরীত হয়ে যাবে। কেন কথাটা বলছি? এই আশঙ্কা কেন করছেন? আশঙ্কা করছে এই কারণে, আমাদের দেশের মানুষ তো বাঙালিকে আপনিও চেনেন, আমিও চিনি, খুব সরল মনের মানুষ। যদি মনে করে যে আওয়ামী লীগের উপরে একটা প্রতিহিংসা কার্যকর করা হলো, তাহলে পরে একটা সিম্প্যাথি, শুধুমাত্র এই কারণে আচ্ছা অপরাধ করেছে, সিম্প্যাথি তার পক্ষে দাঁড়াতে পারে। আসলে কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক মতাদর্শ সেটা কার্যকলাপ বন্ধ রাখতে হবে, এইটা নির্ধারণ করার দায়িত্বটা জনগণের উপরে ছেড়ে দেওয়াই ভালো ছিল। এবং জনগণই যদি আওয়ামী লীগ থেকে দূরে সরে আসে যে এই ঘৃণ্য জিনিসে আমি যাই না, তাহলে পরে যেই কাজটা সহজভাবে হতো এখন একটু কঠিন হয়ে যেতে পারে বলে আমি ধারণা করি। কেন মানুষ এই কথা বলা বলেই শুরু করবে যে ওকে অবিচার করা হলো। তার কোনো কথাবার্তা না শুনে একতরফা একটা ডিক্রি জারি করে যেইভাবে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা এইরকম ব্যবস্থা গ্রহণ করে একই কায়দায় একটা ভিন্ন সিদ্ধান্ত হয়তো এখানে দিয়ে দিল। আমাদের দেশে রাজনৈতিক দল নিষেধাজ্ঞার ভেতরে পড়ার একাধিক ঘটনা অতীতে কিন্তু আছে। অনেকে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে কি হয় নাই, এবং হয়ে থাকলে পরে কবে হয়েছে, এইটা নিয়ে হয়তো সকলের বিষয়টা জানা নেই। আমার নিজের বক্তব্য হলো জামাতে ইসলাম একটা নিষিদ্ধ দল বহুদিন ধরে। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমি দেখাতে পারবো দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এই বর্তমান সারাউডি উদ্যান, তখন এটাকে রেস কোর্স বলা হতো, ওইখানে যে আত্মসমর্পণ দলিলে সই করে, সে ইংরেজি ভাষায় লেখা, সেখানে লেখা আছে পাকিস্তানের ল্যান্ড ফোর্স, নেভাল ফোর্স, এয়ার ফোর্স অ্যালং উইথ অল অক্সিলারি প্যারামিলিটারি ফোর্সেস, মানে আল বদর রাজাকার, অ্যান্ড পলিটিক্যাল অক্সিলারি ফোর্স মানে জামাতে ইসলাম।
আমরা আনকন্ডিশনালি সারেন্ডার করছি। সুতরাং যেই বাহিনী আনকন্ডিশনালি সারেন্ডার করেছে, পাকিস্তানের ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স ঢাকায় কোনো হেডকোয়ার্টার খুলতে পারবে, কোনো তৎপরতা চালাতে পারবে? তো তার যেমন কোনো অধিকার নাই বাংলাদেশের মাটিতে তৎপরতা চালানোর। ওই দিন থেকে জামাতে ইসলামও কিন্তু বস্তুত একটা নিষিদ্ধ দল। দ্বিতীয়ত, জামাতে ইসলাম সম্পর্কে হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল যে এটা কোনো রাজনৈতিক দল না, এটা সন্ত্রাসী সংগঠন। এবং সেই ভিত্তিতে কিন্তু জামাতে ইসলামকে তার কার্যকলাপ বন্ধ করার জন্য একটা নির্দেশনা এই গণ অভ্যুত্থানের আগেই সেটা ইলেকশন রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলে যে জামায়াতকে নিষিদ্ধ করতে যে জামায়াতকে আরো সক্রিয় করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। আসলে কি তাই? কিছুটা কারেক্ট। এবং যদি এটা কারেক্ট হয় তাহলে আমি বলবো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্যই করেছে? ওইখানেই আমার কথা। কারণ মানুষের ভেতরে একটা বাঙালি সাইকোলজি বলবে যে শেষ করো, ইয়েতে ঝুলিয়ে দাও, ফাঁসি দিয়ে হত্যা করো। তারপরে যখন হয়ে যাবে তখন কিন্তু তার মন থেকে আসে, ইস আমরা বলছি বলেই তুমি করে ফেললে। এটা মনটা খুব নরম। এবং আমাদের এই সব বিষয়ে যে প্রতিষ্ঠানিক ব্যবস্থার কারণে ফ্যাসিস্ট স্বৈরাচারের উদ্ভব হয়, সেইখানে আঘাত করার দিকে আরো অধিক মনোনিবেশ করা উচিত। এবং বর্তমান সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো স্থায়ী রেগুলার সরকার না। অন্তর্বর্তী সরকারের ডে টু ডে অ্যাফেয়ার্স অফ গভর্নেন্স এইটার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার করে যত তাড়াতাড়ি ইলেকশন দেওয়া যায়, ইন্টারিম গভর্নমেন্টের কাজ কিন্তু এটাই। আর রাজনৈতিক দলের কার্যকলাপ কি হবে না হবে এইগুলো নিয়ে একটা সাধারণভাবে বাইরে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়াটা কিন্তু তার এখতিয়ারের ভেতরে পড়ে না। আমি কিছু কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করছিলাম। এরশাদের পতনের পর ৩ জোটের পক্ষ থেকে আমরা কিন্তু একটা কোড অফ কন্ডাক্ট, আচরণ বিধি আমরা তৈরি করেছিলাম এবং আমি সেটা ড্রাফট করেছিলাম। মেনন ভাই ছিল, আওয়ামী লীগ থেকে ছিল, দেলোয়ার সাহেব ছিলেন বিএনপি থেকে। সবাই মিলে আমরা বলেছিলাম যে রাজনীতি পরিচালনা করার ক্ষেত্রে আমরা এইটা করব, এটা করব না, এটা অমুক সময় ইত্যাদি ১-২ করেছিল। সম্ভবত এরকম একটা প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নেওয়া উচিত। কেননা রাজনৈতিক দল তাদের নিজেদের কারণে তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সবাই রাজনৈতিক দল এটা শুনলে পরে একটা নাক সাটকানো ভাবে তারা তাকায়। তা আমাদের ভাবমূর্তিটা যদি ফেরত আনতে না পারি তাহলে গণতন্ত্রকে দৃঢ়মূল তো করা যাবে না। একসঙ্গে মিলে আমরা ২০টা ২৫টা বা ১২টা ১৩টা আমরা বললাম যে এটা করিব, এটা করিব না, এটা করি না। আমরা পলিটিক্যাল কালচারটাকে যথাযথ রাখার জন্য চেষ্টা করব। সম্ভবত এইসব দিকে মনোযোগ দেওয়াটা উচিত বেশি। এবং মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট সাংঘাতিক ব্যাপার। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম বলা হয় যে খাদ্যদ্রব্যের দাম এবার একটুখানি কমেছে, কিন্তু এটা তো হলো সিজনাল কারণে। কিন্তু যেই কারণে দ্রব্যমূল্য বাড়ে, সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো তো ভাঙা সম্ভবপর হয়নি। কিংবা কারখানা বন্ধ হয়ে গেছে, ৬ মাস বেতন পায় না। চা বাগানের শ্রমিক আপনি বুঝবেন না, ১ বছরে তাদের বেতন বেড়েছে ৮.৫ টাকা। এটা একটা কথা হলো? ৮.৫ টাকা দিয়ে তো একটা বা সোয়া একটা ডিম মাত্র পাবেন, এর বেশি তো পাওয়া যাবে না। তাহলে পরে এই যদি আমাদের দেশের গরিব মানুষের প্রতি অ্যাটিটিউড হয়, এবং এই সরকার গণ অভ্যুত্থানের স্লোগানটাই ছিল বৈষম্য বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী, তো বৈষম্য দূর করতে হলে এইগুলো তো জরুরি কাজ। এইগুলো প্রথমে সমাপ্ত করে তারপরে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিকভাবে যাতে গণতন্ত্র স্থায়ী এবং দৃঢ়মূল করা যায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক যাত্রায় আমরা বারবার হোঁচট কেন খাই, আমাদের বারবার গণ অভ্যুত্থান কেন দেখতে হচ্ছে? ৭১ থেকে ৭৫ আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল, সে বিষয়টিও যদি যুক্ত করেন। সেইটা ছিল কনস্টিটিউশন আমাদের যেটা ছিল ৭২ সালে, এখনো আছে। সেইটা আর্টিকেল 38, সম্ভবত আমার একটু ভুল হতে হবে, সেখানে লেখা আছে ধর্মের নামে নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দল করা যাবে না। সবারই রাজনৈতিক দল করার অধিকার আছে, কিন্তু একটা শর্ত হলো ধর্মের নাম করে করা যাবে না। সুতরাং জামাতে ইসলাম
এই ধারাতেও আর্টিকেল 38-এও এটা নিষিদ্ধ হয়ে যায়। এবং তারপরে আরও ইসলামের নাম ধরি বা হিন্দু নাম ধরি, হিন্দু মহাসভা বা অমুক রিলিজিয়ানের নাম ধরে এটা নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তীকালে সম্ভবত জিয়াউর রহমানের সময় বা এরশাদের সময় সেইটা পরিবর্তন করে দেওয়া হয় এবং সেই ল্যাঙ্গুয়েজটা ঠিক আগের মতো নেই, যার ফলে একটা ধর্ম নাম করে নামকরণ করে রাজনৈতিক দল করার সুযোগটা এই দলগুলো গ্রহণ করে এবং এই ধর্মভিত্তিক বা ধর্মীয় নাম ব্যবহার করে যেসব দল, আমাকে যদি বলেন, আমি তো এটাকে খুব আপত্তি দেখি না, আনলেস ধর্ম নিরপেক্ষতার যে মৌলিক নীতি সেইটাকে খণ্ডন করে কোনো যদি ব্যবস্থা কার্যকলাপ চালানো হয় তাহলে সেটা নিশ্চয়ই আপত্তিকর। কারণ আমরা তো দেখেছি ভুক্তভোগী বাঙালি জাতি এই ধর্মের নাম করে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে, ইসলাম গেল এবং মুসলমানরা এক জাতি, ধর্মের ভিত্তিতে জাতি গঠিত হয় বলে আমার মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তাহলে মানুষ তো জানে ধর্মের অপব্যবহার করে কত কিছু হয়, কিন্তু সব কার্যকলাপই যে খারাপ সেইটা নিশ্চয়ই আমরা বলবো না। কিন্তু মানুষের ভেতরে মনস্তত্ত্বে প্রত্যেকটা মানুষের একাধিক পরিচয় থাকে, আইডেন্টিটি। সে একটা নাগরিক, সে একজন ধর্ম হিসেবে হয় ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তার জেন্ডার আইডেন্টিটি আছে, নারী বা পুরুষ, তার এলাকাগত অঞ্চলগত আইডেন্টিটি আছে, হরেক রকমের আইডেন্টিটি বা শ্রেণী আইডেন্টিটি যেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সে মেহনতি মানুষ, সে একটা কল মালিক, সে একটা যোদ্ধার, এইভাবে তার পরিচয়গুলো। এখন কোনো একটা পরিচয়কে যদি আমি অস্বীকার করি, অমর্যাদা করি, তাহলে সেটা গণতন্ত্র সম্মত হবে বলে আমি মনে করি না। কিন্তু বড় কিন্তু হলো, আমি যদি উল্টাটা করি, আমার একটা বিশেষ আইডেন্টিটিটাকে ইউজ করে আমি অন্য আইডেন্টিটি সম্পন্ন মানুষের অধিকারগুলোর উপরে যদি হস্তক্ষেপ করি, সেটা কোনো সময়ই গণতন্ত্র সম্মত হতে পারে না। শুধু এইগুলো অনেক রকম। আরেকটা বড় কথা হলো, আপনি যেটা জানতে চেয়েছেন এরকম হলো কেন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। সেটা হলো, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। সুতরাং সমাজের প্রক্রিয়াটা যখন অগ্রসর হয়, তখন কোনোটা যদি আপনি না বুঝতে পারেন, সহজ বুদ্ধি হলো আপনি সেই শ্রেণীগত স্বার্থের জায়গাগুলো একটু খোঁজ করেন। তাহলে পরে দেখবেন যে কেন কিভাবে রাজনীতি আজকে দুষ্ট খত চিহ্ন হয়ে যাচ্ছে এবং রাজনীতিতে এখন পলিটিক্স ঢুকে গেছে। আমি একটা প্রবন্ধে লিখেছিলাম অনেক আগে, রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে, এই কথাটা আমরা অনেক আগে থেকে শুনছি। কিন্তু একটু জানতে চাই যে গণঅভ্যুত্থানের পর, সবশেষ 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে কতটা গুণগত পরিবর্তন এলো? আমার মনে হয় যে যেটা জনগণ আশা করেছিল সেই পরিবর্তনের দিকে খুব বেশি লক্ষণ আমি দেখছি না। কেননা যারা পরিচালক হিসেবে নিজেকে ঘোষণা করছে, আমি মাস্টার মাইন্ড, আমি মেটিকুলাসলি প্ল্যান করেছি এটা, কিন্তু এই কথা তারা ভুলে যায় গণ অভ্যুত্থানের নায়ক হলো জনগণ। এখন আমি যদি মাতবরি করে বলি যে না আমি এটার নায়ক, তাহলে পরে ইতিহাস এবং বাস্তবতা তো সেটাকে স্বীকার করবে না। শুধু জনগণের কাছে ফেরত যেতে হবে, জনগণকে ক্ষমতাবান করে ফেলতে হবে, এম্পাওয়ারমেন্ট অফ দ্য মাসেস। এবং সেটা করতে হলে কি করতে হবে, লোকাল গভর্নমেন্টগুলোকে আরো পাওয়ার দিতে হবে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা করতে হবে। 16 কোটি বা 18 কোটি মানুষকে ঢাকা স্টেডিয়ামে ডেকে তো আপনি বলতে পারবেন না যে হাত তুলো এই পক্ষে ওই পক্ষে। সব তাদের, যাতে তারা তাদের প্রতিনিধির মাধ্যমে যাতে তাদের মতামতগুলো ব্যক্ত করতে পারে এবং প্রতিনিধির মাধ্যমে তারা যদি সক্রিয় হয় কোনো একটা কাজ করতে গেলে, জনগণের সক্রিয় ভূমিকা ছাড়া কোনোদিন সেটা সফল হবে না। এবং তার মতামত, তার পরামর্শ, সেগুলোর প্রতি আপনি যদি দৃষ্টি না দেন, তাহলে জোর করে করতে পারবেন। এতদিন যেটা হয়েছে এখনো তাই হবে। রাজনীতিতে জনগণের সক্রিয় ভূমিকার কথা বলছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে জনগণের অংশগ্রহণ কতটুকু, কিংবা রাজনৈতিক দলগুলো জনগণের কাছে দিন শেষে কতটা দায়বদ্ধ? বাংলাদেশে যতটুক অর্জন হয়েছে প্রত্যেকের নায়ক হলো জনগণ। কিন্তু জনগণকে শতরঞ্জি বিছাও, খাটাখাটনি করো,
ডিম পারে হাসে খায় বাগডাসে, গান নিশ্চয়ই শুনেছেন। লড়াই দেখি না, এটা এই গণ অভ্যুত্থান করলো, এখন পাবলিক কোথায়? পাবলিক তো ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছাত্ররা এখানে কতগুলো বলছে শ্রমিকরা লড়াই করে নাই, শহীদ হয়েছে অধিকাংশ। আমার জানা মতে তো রিক্সাওয়ালাই ঢাকায় শহীদ হয়েছে কয়েক ডজন। তাহলে পরে মেহনতি মানুষ, তার সঙ্গে যদি না আমি মিশি, আমাদের এই মুভমেন্টের যারা প্রকৃত নেতা বলে তখনই দাবি করতে পারে যখন তার দৈনন্দিন জীবনের ইস্যুগুলো, এই যে আমি বললাম চা বাগানের শ্রমিক 6 মাস গার্মেন্টসের শ্রমিক বেতন দেয় নাই, বাধ্য হয়ে রাজপথ আটকে তাদের ডেমনস্ট্রেশন করতে হচ্ছে। এইগুলো তো হলো জরুরি, যেগুলো মোকাবেলায় তাদের অগ্রসর হওয়া প্রয়োজন। আর রেগুলার ইলেকশনের দিকে যদি আমরা যেতে পারি এবং ইলেকশনটা যে অবাধ নিরপেক্ষ হবে সেটা যদি নিশ্চয়তা বিধান করি, তাহলে পরে কিন্তু জনগণের ভেতরে শক্তি আপনি দেখতে পারেন। এবং এই প্রশ্নের জবাব আমি বলবো, বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমিও মুক্তিযোদ্ধা। হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে মুক্ত অঞ্চল করেছিলাম। শুনে রাখেন আমার কাছে, সেই মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন ছিল না, কোনো চুরি ডাকাতি হয়নি, কোনো অন্যায় হয়নি। তো মানুষের জাগরণ যখন হয় তখন এই অন্যায়গুলো সমাজ নিজেই নিজেকে সেই কলুষতা থেকে মুক্ত করে নেয়। তো যদি আমার এই উদাহরণটা নিয়ে আমি উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাই যে নিশ্চয়ই মুক্তিযুদ্ধে মুক্ত এলাকার মতো যেমন আমরা একটা সুন্দর ফুলের বাগান করেছিলাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, আমরা তো এই গান গেয়েই করেছি এবং সেটাকে আমরা ডেমনস্ট্রেট করেছিলাম ফুলের বাগান। এখন ফুলের বাগানের বদলে ক্যাসিনোর বাগান বানিয়ে ফেলেছে এবং দেশকে এই রুগ্ন রাজনীতির ভেতরে নিয়ে গেছে। রাজনীতিতেও কিন্তু আমরা দেখি যে একটা ন্যারেটিভ আছে যে জনগণ চায়, সবাই সবার মতো করে ব্যাখ্যা করে জনগণ এটা চায়, জনগণ সেটা চায়, কিন্তু দিন শেষে জনগণের চাওয়াটাকে তারা কতটা অনুধাবন করতে পারে সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনীতিতে আমরা একটা কমন ন্যারেটিভ দেখি, সেটা হচ্ছে জনগণ চায়। সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বাস্তবতায় তুলে ধরে জনগণ চায়। জনগণের চাওয়াকে সত্যিকার অর্থে কি তারা অনুধাবন করে, নাকি জনগণ চাই কথাটি নিছকই একটি অজুহাত? আমাদের রাজনীতি এখন একটা রুগ্নতার ভেতরে চলে গেছে। যেটা আমি বলছিলাম, আমি বহু বছর আগে একটা দেখেছিলাম এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে রাজনীতিতে এখন পলিটিক্স ঢুকে গেছে এবং আমাদের এখানে রাষ্ট্র পরিচালনায় যেই ফিলসফিটা ব্যবহার করা হয় সেটা হলো বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি অবশ্যম্ভাবীভাবে বাজার রাজনীতির জন্ম দিবে এবং দিয়েছে। আপনি চান আর না চান, আপনি যদি নমিনেশন দিবেন, আওয়ামী লীগই ধরি বা বিএনপি ধরি বা এই ধরনের জাতীয় পার্টি এই দল ধরি, নমিনেশন বোর্ড জিজ্ঞেস করবে যে তুমি ইলেকশনে দাঁড়াইতে চাও, তোমার টাকা পয়সা আছে? যে আমার তো টাকা পয়সা নেই। তোমার পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে? নাই। তবে লিডার, আমি অনেক জেল খাটছি, আমি অনেক কষ্ট করছি, এই এত সাল থেকে এত সাল জেলে ছিলাম এই দলের জন্য। হ্যাঁ ঠিক আছে, তুমি জেল খাটার জন্য উপযুক্ত কিন্তু এমপি হওয়ার জন্য উপযুক্ত না। কিন্তু রাজনীতি কিংবা নির্বাচন এতটা ব্যয়বহুল কিভাবে হয়ে উঠলো? কেননা যারা এটা নিয়ম কানুন ঠিক করে তারা নিশ্চিত করতে চায় যে সাধারণ নিংটি পড়ার লোক তারা যাতে কোনো সময় নির্বাচনে না আসতে পারে, তারা যাতে একটু দূরে দূরে থাকে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তারা বিহেভ করে এরকম যে তোমরা হলো ওই যে বললাম ডিম পাড়ায় হাসে খায় বাগডাসে, বা আরও এরকম কথা আছে, খায় দেয় ফজর আলী মোটা হয় জব্বর। আমরা বামপন্থীরা কি বলে সত্যঞ্জি বিছায় দেবো, ওইখানে বুর্জুয়া টাকাওয়ালা নেতারা এসে বক্তৃতা করবে। এই হলো দ্য সিস্টেম যেটা ডেভেলপ করেছে। এবং যেহেতু রাজনীতিবিদরা ব্যবসা করা শুরু করে আর ব্যবসায়ীরা রাজনীতি করা শুরু করেছে, ফলে ব্যবসায়িক রাজনীতি এবং সমস্ত রাজনীতি এবং দলীয়ভাবে এটা পরিচালনার ব্যাপারটা হয়ে গেছে যে আমি ওখানে যেতে চাই কেন, আসল ইচ্ছা মুখে যাই বলুক জনগণের সেবা করার জন্য না। ওইখানে গেলে আমি তাড়াতাড়ি 10 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন কিনলাম, সেই 10 কোটি টাকা 5 বছরের জন্য আমি আসি পার্লামেন্টে, 1 বছরে যদি 20 কোটি টাকা না আদায় করতে পারি
তাহলে এই চার্ম অফ বিং এন এমপি কেন হলো? লোকজন তো বলা শুরু করেছে যে বাংলাদেশের সব লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা বা মন্ত্রীর ব্যবসা। ঘুষ দিয়ে এমপি হয়, ঘুষ দিয়ে মন্ত্রী হয়, এবং এইভাবেই ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য ব্যবস্থা করে নেয়। এবং সেখানে আবার অ্যাগ্রিমেন্ট থাকে। একটা ছিল দ্বিদলীয় ব্যবস্থায় যখন ছিল আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি মিউজিক্যাল চেয়ারের মতো থাকে একবার, ওই থেকে একবার। বিএনপি একটা নির্বাচনে মনে আছে আজিজ সাহেব ইলেকশন কমিশনার ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সেই চেষ্টা করেছিল যে মানুষ পছন্দ করুক না করুক, বাই ম্যানিপুলেশন এখানে জেতার ব্যবস্থা করতে হবে। বিএনপি সাকসেসফুল হয় নাই, কিন্তু আওয়ামী লীগ একই পথ গ্রহণ করে শুধু সাকসেসফুল না, বারে বারে 3 বার এবং 4র্থবার আসার পরে স্লোগানটা কিন্তু এসে গেল, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। এবং আওয়ামী লীগ এটা এক্সপ্লেনেশন দিয়েছে যে উন্নয়নের জন্য স্থিতিশীলতার প্রয়োজন হবে, স্থিতিশীলতার জন্য আমার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সরকারি ধারাবাহিকতার স্লোগানই হলো বারবার দরকার আওয়ামী লীগের সরকার। এখন এইখান থেকে শিক্ষা নিয়ে না আমাদের করতে হবে যে এম্পাওয়ার দ্য পিপল। ইউনিয়ন কাউন্সিলে কোথায় কালভার্ট হবে, কোথায় স্কুল কমিটি হবে, কোথায় রাস্তা মেরামত হবে, আমার এমপি সাহেবের এই দিকে নজর দেওয়ার কী দরকার আছে? সেটা করবে হলো স্থানীয় সরকার। বলে যে আমরা নির্বাচিত, আপনি এমপি সাহেব নির্বাচিত বটে, কিন্তু ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান, উপজেলার মেম্বার চেয়ারম্যান, তারা আপনার চেয়ে কম ইলেক্টেড নয়, দুজনেই ইলেক্টেড। আপনার দায়িত্ব হলো দেশের আইন প্রণয়ন করা এবং কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ সেটা একটা নিয়ন্ত্রণের ভেতরে রাখা, পর্যবেক্ষণে রাখা। আর কোথায় কালভার্ট হবে, কি হবে, এগুলো তো সব স্থানীয় সরকার। রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য আনতে আমরা ব্যর্থ হচ্ছি কি না? এটা শুরু থেকেই তো এরকম। আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, মুক্তিযুদ্ধের বয়ান বা ন্যারেটিভ, এই শব্দটা আজকাল খুব চালু। এইটা সম্পর্কে এইটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের আসল চেতনা কে মানুষের কাছে, সেইটার ভিত্তিতে জনগণের চেতনা এবং সক্রিয়তাটাকে মোবিলাইজ করার বদলে কে বেশি মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন, এইটা নিয়ে ব্যবসা বাণিজ্য কম্পিটিশন। সেখানে এটা হলো লিপ সার্ভিস। সত্যিকারভাবে যদি দিতে হতো তাহলে পরে আমাদের স্বাধীনতার ঘোষণায় ছিল যে আমরা বাংলাদেশের জনগণ ইত্যাদি ইত্যাদি বলে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা কল্পে আজকে অস্ত্র তুলে ধরে হানাদার বাহিনীকে মুক্ত করে আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য আগায় যাব। তো কোথায় গেল সাম্য, কোথায় গেল সামাজিক ন্যায় বিচার এবং কি বলে মানবিক মর্যাদা? সেই ভিত্তিতে ৭২-এর সংবিধান হলো, সেই সংবিধান তো মেনে চলা হয়নি। ৭২-এর সংবিধান করার কিছুদিন পরেই তো অ্যামেন্ডমেন্ট আসলো, বিশেষ জরুরি আইন, এবং তারপরে একের পর এক অ্যামেন্ডমেন্ট করতে 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 ক্ষতবিক্ষত করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। যারা ধ্বংস করেছে তারাই এখন বলছে যে ৭২-এর সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতি এখন আর রাখার দরকার নেই। এবং বর্তমান সময়ে কিন্তু আমরা সংবিধান কেন্দ্রিক একটা বড় ধরনের বিতর্কের জায়গা তৈরি হয়েছে, সেটি লক্ষ্য করা যাচ্ছে। সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচকের কাছে, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পর আরও একটি বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে সংবিধান কেন্দ্রিক। যেমনটি আসলে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা বলছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে, তারা নতুন সংবিধানের দাবি জানাচ্ছে। অন্যদিকে আমরা বিগত সময়ের কথা যদি তুলে ধরি, আমরা দেখেছি যে সংবিধানকে কিন্তু বারবার পরিবর্তন করেছে রাজনৈতিক দলগুলো। 17 বার কাটাছেঁড়া করার পরও যৌক্তিক সংশোধনী কেন আসেনি? না, আমার মনে হয় জিনিসটা সম্পর্কে একটা কনফিউশন ইচ্ছে করে ছড়ানো হচ্ছে। বলা হয় যে আমাদের সংবিধানের জন্যই ফ্যাসিজম ইভলভ করেছে। ঘটনা ঠিক উল্টা। সংবিধান সঠিকভাবে মানে ফলো না করার কারণে এটা হয়েছে। ফলো করার তো সুযোগ নাই, কারণ কাটা ছেঁড়া করে সংবিধানের যে অরিজিনাল প্রতিপাদ্য, সেখানে কিছু লুপ হোলস ছিল, সেগুলো পূরণ করার বদলে এইটাকে আরও বেশি ক্ষতবিক্ষত করে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, যাতে নাকি সেখানে
সকলের ভেতরে ডেমোক্রেটিক ফাংশনিং সেটা দিয়ে এনশিওর না হয়। সুতরাং ৭২-এর সংবিধান ইজ নট দ্য কজ, বা ৪ রাষ্ট্রীয় মূলনীতি এটা কারণ না। এইখান থেকে দূরে চলে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই অধপতন হয়েছে এবং ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ আমাদের উপরে চালু হয়েছে। সুতরাং আমার অবাক লাগে একেবারে সিম্পল এই যুক্তিটা একেবারে ফেলে দিয়ে যখন বলা হয় যে এই সংবিধানের জন্য এটা হচ্ছে আমাদের নতুন সংবিধান করতে হবে। তো নতুন সংবিধান করতে হলে হোয়াট ম্যান্ডেট, কোন ম্যান্ডেট দিয়ে করবেন আপনি? বললো যে গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানের পরে তো কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি। এইটা তো প্রেজেন্ট কনস্টিটিউশন, আমি তো ছিলাম ওই অনুষ্ঠানে, সেই সংবিধানকে ভিত্তি করেই তারা শপথ গ্রহণ করলো যে সংবিধানকে রক্ষা করার জন্য আমরা করবো আর কি। তো তাহলে পরে সমস্ত জিনিসটাই কিন্তু আপনি নাকের সামনের সুবিধার জন্য করছেন, নট আউট অফ প্রিন্সিপালস। এরকম হয়ে যাচ্ছে। এবং আমি যে দেখতে পাচ্ছি দ্য ওল্ড ইজ কামিং ব্যাক, সেই পুরানা মোর অফ দ্য সেম। আমাকে একবার টেলিফোন করলো এই রোজার সময় যে সেলিম ভাই ইফতার পার্টি আছে, একটু আসেন। আমি যে কোথায় করতেছো ইফতার পার্টি? বলে ইন্টারকন্টিনেন্টাল। আমি যে সর্বনাশ, এত টাকা কোথায় পাও? আমি তো ডাকসুর ভিপি ছিলাম, তোমরা নাকি আজকাল মার্সিডিজ আর BMW গাড়ি এগুলো হাঁকায় চলতেছো, হেলিকপ্টারে সব জায়গায় যাচ্ছ, এত টাকা কোথায় পায়? তো খুব সরল লোক ছেলে, সে বললো যে সেলিম ভাই, আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে যদি পাল্লা দিতে হয় তো এরকম ঠাটভাট না থাকলে পরে কি পাল্লা দেওয়া যাবে? তাহলে আমাদের পরিবর্তন আসলে কোন জায়গায় দরকার, রাজনীতি সংস্কৃতিতে নাকি মানসিকতায়? রাজনীতির যে মূল ভিত্তি সেটা হলো অর্থনীতি। আবার আমি এখানে চলে আসছি, সবাই খালি রাজনীতির স্ট্রাকচার, কাঠামো এইখানে হাত দিয়ে পরিবর্তন করে আনতে চায়। কিন্তু এটা বুঝতে হবে, এই যে বললাম আমি, পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। আপনার লুটপাট তন্ত্র চালু রাখবেন আর রাজনীতি লুটপাট মুক্ত সহজ সরল হবে, এটা তো হবে না। বাজার অর্থনীতি, বাজার রাজনীতির জন্ম দিয়েছে। আপনি যখন এই মৌলিক জায়গায় যদি হাত না দিতে পারেন তারপরে তো হবে না। আপনার পরিবারের ভেতরে কি বাজার অর্থনীতি চলে? যে আপনার ছেলে বা মেয়ে বা স্বামী বা চাচা অমুক সমুক ইত্যাদি, সে টাকার দাপট দিয়ে সমস্ত সংসারের উপরে খবরদারি করে? করে না তো। সংসারের তো সমাজতন্ত্র, সবাই কাজ করো, সবাই আবার ভাগ করে খাও, মিল মহব্বতের ভেতরে, ইনসাফের ভেতরে। তাহলে পরে এই পথ যদি না নেওয়া হয় তাহলে মানুষ একজন আরেকজনকে ঠকায় বড় হওয়ার চেষ্টা করবে। কিছু কিছু আছে উপরতলার মানুষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তো বলে যে সমস্ত সমাজ নষ্ট হয়ে গেছে, এই রিক্সাওয়ালাও আজকাল খারাপ হয়ে গেছে। একটা ছোট্ট গল্প বলি, ওর মধ্যে একজন লোকের কানা ছেলে, মেয়ে পায় না, তো বুদ্ধি করছে যে ছেলেকে দেখতে আসলে ভালো ছেলেটাকে দেখায়, কলমা পড়ার সময় কানা ছেলেটাকে দিয়ে কলমা পড়ালে তখন তো আর জামাইকে ছাড়তে পারবে না। এরকম কাজ হয়ে গেছে। তার মেয়ের বাবা লাফাচ্ছে, জিতছে আমার কানা পুতে। বোঝা যাচ্ছে তো কথা, আমার কানা ছেলেই জিতে গেল। মেয়ের বাবা পর্দা ঠেলে বের হয়ে এসে বলে, বুঝবা ঠেলা হাঁটায় নিতে। মানে সেও তার খোড়া মেয়েকে একই কায়দায় পার করে দিয়েছে। তো রিক্সাওয়ালা 10 টাকা দিয়ে ফেরিওয়ালাকে ঠকাবে, ফেরিওয়ালা আবার 10 টাকা দিয়ে আরেকজনকে ঠকাবে, ঘুরে ফেরে। এই ধরনের প্রচেষ্টা এখন করতে হচ্ছে। তার একটা বড় অংশ হলো ডেসপারেট, বাঁচার উপায় নেই তো, এবং সঠিক পথটা পাচ্ছে না, বরঞ্চ একজন আরেকজনকে ঠকিয়ে এই টাকাটা করছে। এইটা নিবারণ করতে হলে আপনার রাষ্ট্রের উপরতলায় যে দুর্নীতিটা হয়, লুটপাট হয়, সেইখানে যদি আপনি সংশোধন না করতে পারেন তাহলে কোনো কিছু আপনি সফল করতে পারবেন না। এবং সেটা হবে, মানুষের অভিজ্ঞতা হচ্ছে। তো আমাদের একজন নেতা ছিলেন জসিম মণ্ডল, তিনি খুব ভালো বক্তৃতা করতেন সহজ ভাষায়। বা যে আমি যখন যাই, পাবলিক বলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, কোনো শালা আমার দিকে দেখে না। তো উনি এই শব্দ ব্যবহার করে বলতেন যে আপনারা তো সব শালা দেখছেন, নিজের শালা তো এখনো দেখেন নাই। তো নিজের শালা মানে তোমার নিজের শক্তি, শ্রমিক শ্রেণীর নিজের পার্টি, মেহনতি মানুষের নিজের পার্টি, সেইটা গড়ে তুলতে হবে। আমি পাবলিক মিটিংয়ে সবসময় বলি যে ভাইরা, একটা কথা আমি বলতেছি, শুনে রাখেন, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না।
আপনি হাসিনার উপরে বর্গা দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাইছেন, খালেদার দিয়ে করছেন, এরশাদকে করছেন, এখন ইউনূস সাহেবকে করবেন, 2 দিন পরে আমাকে করবেন। আপনি আপনার স্বার্থ বর্গা দিয়ে। কিন্তু রাজনীতি থেকে শ্রেণী বৈষম্যের অবসান হয়েছে কি? না, হবে কোথায়? ক্ষমতা তো এখন কুক্ষিগত করে আছে তাদের হাতে, যারা টাকার পাওয়ার দেখায় সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং এমনকি ভোটাধিকার হরণ করে তারা চলছে। এইটাকে বদলায় ফেলতে হবে। সুতরাং মানুষ একটা স্লোগান দেয়, নৌকা লাঙ্গল পাল্লা শীষ, সব সাপেরই তাতে বিষ। ধন্যবাদ। এদের বাইরের শক্তিকে নিয়ে আমাদের একটা যুক্ত ফ্রন্ট গড়ে তুলতে হবে, নয়া যুক্ত ফ্রন্ট, ইতিবাচক পরিবর্তনের কথা আপনি বলছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আমরা আপনার কাছ থেকে শুনবো। দর্শক, দেশ প্রতীকের এই পর্যায়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।